बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। विषय कोड 67211। विषय रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग फांडामेंटल्स। प्रथम वर्ष प्रथम पर्व डिप्लोमा इन इंजिनियरिंग रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी। आमी आबू मोहम्मद आतिकुल्लाह, इंस्ट्रक्टर टेक्निकल रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग RAC, ढाका पलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव शिल्प एलाका, ढाका 1208। এই পাঠ শেষে আমরা যা শিখব, নম্বর বা মার্ক বন্টন সম্পর্কে ধারণা, অধ্যায় সম্পর্কে প্রাথমিক ধারণা, রেফারেন্স বইসমূহ সম্পর্কে ধারণা, বিষয়ের উদ্দেশ্য সম্পর্কে ধারণা, রেফ্রিজারেশনের ইতিহাস ও মূলনীতি সম্পর্কে ধারণা, এয়ার কন্ডিশনিং বা AC এর মূলনীতি সম্পর্কে ধারণা ও বাংলাদেশে হিমায়ন প্রযুক্তির দক্ষ জনশক্তির বিভিন্ন কর্মক্ষেত্রে তালিকাসমূহ ইত্যাদি। TPC 233। টি হলো থিওরিটিক্যাল বা তত্ত্বীয়, পি হলো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক, সি হলো ক্রেডিট। 1 ক্রেডিট সমান 50 মার্ক বা 50 নম্বর। এ সাবজেক্ট হচ্ছে 3 ক্রেডিটের, মোট হচ্ছে 150 মার্ক বা নম্বর। পাস মার্ক হলো 40% হিসাবে 60 নম্বর বা 60 নম্বর। মান বন্টন থিওরি বা তত্ত্বীয়র ক্ষেত্রে ক ও খ বিভাগে সকল প্রশ্ন উত্তর দিতে হবে এবং গ বিভাগ হতে যে কোনো 5টি। ক বিভাগ হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান হলো প্রতিটি 1 করে। 10টি প্রশ্ন থাকবে 10 নম্বর। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান হলো 2 করে। 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, এখানে 20 নম্বর। গ বিভাগ রচনামূলক প্রশ্ন, 6টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে, যার মার্ক 6 করে। মোট 30 নম্বর। সর্বমোট হলো 60 নম্বর। মোট অধ্যায় হলো 7টি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ইতিহাস ও মূলনীতি। দ্বিতীয় অধ্যায় হলো থার্মোডায়নামিক্স সম্পর্কে ধারণা। তৃতীয় অধ্যায় রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি। চতুর্থ অধ্যায় এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি। পঞ্চম অধ্যায় রেফ্রিজারেন্ট বা হিমায়ক। ষষ্ঠ অধ্যায় সাইকোমেট্রি ও সপ্তম অধ্যায় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর উন্নয়ন। রেফারেন্স বুক সমূহ হলো: নাম্বার 1 ফান্ডামেন্টালস অফ রেফ্রিজারেশন, এর লেখক হলো বিলি সি ল্যাংলি।
Number 2, modern refrigeration and air conditioning এর লেখক হলো অলথোস ট্রাঙ্কুইস্ট ব্যাকরেসিয়ানো। Number 3, বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর লেখক হলো P.N. অন্থনারায়ণন। Number 4, a text book of refrigeration and air conditioning এর লেখক হলো R.S. কুর্মি ও J.K. গুপ্তা। Number 5, প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন এর লেখক হলো রয় জে ডসাট। Number 6, ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন হ্যান্ডবুক এর লেখক হলো উইলবার্ট এফ স্টোকার। Number 7, a course in refrigeration and air conditioning এর লেখক হলো অরোরা দুমকোনওয়ার। Number 8, refrigeration and air conditioning এর লেখক হলো MD সোলাইমান। অবজেক্টিভস বা উদ্দেশ্য, to provide the student with an opportunity to acquire fundamental knowledge and basic skills of refrigeration and air conditioning with special emphasis on working procedure of refrigeration system, working procedure of air conditioning system, selecting and handling common tools, equipment and material of refrigeration and air conditioning work. Short description বা বিষয়বস্তু সংক্ষেপে, history and principle of refrigeration and air conditioning, thermodynamics applied to refrigeration and air conditioning, refrigeration and air conditioning system, refrigeration and air conditioning tools বা REC tools, equipment and materials, refrigerant and refrigerant oil, psychrometry, development of refrigeration and air conditioning, REC উন্নয়ন। General objectives GO1, understand history and principle of refrigeration and air conditioning, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ইতিহাস ও মূলনীতি, এগুলো আমাদের প্রথম জিও। স্পেসিফিক অবজেক্টিভ বা SO 1.1, ডিসকাস দ্য হিস্টোরি অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। 1.2, state the principle of refrigeration. 1.3, state the principle of air conditioning by AC. 1.1, specific objectives, discuss the history of refrigeration and air conditioning, refrigeration and air conditioning এর ইতিহাস। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিভিন্ন রাসায়নিক পদার্থ আবিষ্কৃত হবার এক পর্যায়ে বর্তমানে রেফ্রিজারেন্ট বা হিমায়ক আবিষ্কার হয়, যা রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতির আবিষ্কারের পথ খুলে যায়। 1910 সালের প্রথম দিকে মেকানিক্যাল বা
ভ্যাপার রেফ্রিজারেশন পদ্ধতি দেখা যায়। 1913 সালে জে.এম. লারসেন একটি হস্তচালিত বা ম্যানুয়াল কম্প্রেসর যুক্ত রেফ্রিজারেশন যন্ত্র তৈরি করেন। 1918 সালে বৈদ্যুতিক মোটর চালিত বা ইলেকট্রিক মোটর চালিত ওপেন কম্প্রেসর যুক্ত আমেরিকার বাজারে কেলভিনেটর কোম্পানি নামে বের হয়। 1920 সালের শেষ দিকে মেকানিক্যাল রেফ্রিজারেশন পদ্ধতিকে হিটিং পদ্ধতির সঙ্গে সংযোগ করে শীতকালীন ও গ্রীষ্মকালীন কুলার তৈরি করা হয়। সামার অ্যান্ড উইন্টার। 1927 সালে ইলেকট্রোলাক্স কোম্পানি অটোমেটিক ডোমেস্টিক অ্যাবজর্পশন ইউনিট উপহার দিয়েছিলেন, যা অত্যন্ত দীর্ঘস্থায়ী। 1928 সালে সিল বা হারমেটিক অটোমেটিক রেফ্রিজারেটর ইউনিট জেনারেল ইলেকট্রিক চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির উপর নির্ভরতা কিভাবে কমানো যায় তা নিয়ে গবেষণা চলতে থাকে এবং মেকানিক্যাল বা অ্যাবজর্পশন বা বাষ্পশোষণ রেফ্রিজারেশন পদ্ধতি আবিষ্কৃত হয়। ভ্যাপার অ্যাবজর্পশন বা বাষ্পশোষণ পদ্ধতি, যার অন্য নাম হল মনিটর ট্রপ। 1929 সালে পর্যন্ত রেফ্রিজারেশন পদ্ধতির ব্যবহার ছিল মূলত বরফ তৈরি, পানীয় ঠান্ডাকরণ এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের উপর সীমাবদ্ধ। 1930 সালের শেষের দিকে অটোমোবাইল এয়ার কন্ডিশনিং বা কার এসি গাড়ির মধ্যে অল্প প্রসার লাভ করে। 1940 সালে বাসগৃহে ব্যবহৃত ইউনিটগুলো হারমেটিক টাইপে রূপান্তরিত করা হয়। হারমেটিক হলো একই কেসিংয়ের মধ্যে যখন মোটর এবং কম্প্রেসর থাকে সেটি হলো হারমেটিক, সিল টাইপ হারমেটিক। বড় বড় বাণিজ্যিক ক্ষেত্রে খাদ্য সামগ্রী সংরক্ষণ এবং বড় বড় কুলিং প্লান্টে ব্যবহার করা হয়। প্রাথমিক যুগের রেফ্রিজারেশন পদ্ধতির প্রয়োগক্ষেত্র। প্রাচীন যুগে তুষার, বরফ, ঠান্ডা বাষ্প, ঝর্ণা, গুহা এবং ভূগর্ভস্থ ঘর ইত্যাদি খাদ্য শীতলীকরণে ব্যবহৃত হতো। গরম আবহাওয়ায় মাছ এবং মাংস লবণ মিশ্রিত করে অথবা ধোঁয়াচ্ছন্ন করে সংরক্ষণ করা হতো। খ্রিস্টপূর্ব 1000 অব্দে চীনারা বা চায়নারা বরফ কাটত এবং জমা রাখত। খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি সময়ে মিশরীয়রা এবং ভারতীয়রা ইথেন বেষ্টিত পাত্রে পানি রেখে বরফ তৈরি করত এবং এই পাত্রকে সিক্ত রাখত। হিব্রু, গ্রিস এবং
রোমানরা গর্ত খুঁড়ে মাটির ভিতরে স্টোরেজের মতো করে বড় আকারের বরফ কেটে খড়কুটা দ্বারা আস্তরিত করে জমা রাখত। ভারতের ইভাপোরেটিভ কুলিং ব্যবহার হতো। যখন কোনো তরল পদার্থ দ্রুত বাষ্পীভূত বা ইভাপোরেশন হয় তখন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। উক্ত বাষ্পের অণুগুলো আকস্মিকভাবে তাদের গতিশক্তি বাড়িয়ে দেয় এবং পরে এর পারিপার্শ্বিক থেকে বাষ্প টেনে নেয়। ফলে পারিপার্শ্বিক এলাকা ঠান্ডা বা শীতল হয়। খাদ্য ঠান্ডাকরণের ইতিহাসের মাধ্যমিক ধাপে বিভিন্ন কেমিক্যাল যেমন সোডিয়াম নাইট্রেট Na2NO3 অথবা পটাশিয়াম নাইট্রেট K2NO3 ইত্যাদির পানির সাথে মিশিয়ে তাপমাত্রা কমিয়ে দিত। সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট। এই পদ্ধতিতে 1550 সালের দিকে মদ বা অ্যালকোহল ঠান্ডা বা কোল্ড করা হতো। শীতল পানীয় 1600 সালের দিকে ফ্রান্সে জনপ্রিয়তা পায়। রাত্রিকালীন পানি ঠান্ডাকরণের পরিবর্তে লোকজন লম্বা গলাওয়ালা বোতল পানিতে ঘোরাতো, ফলে যবক্ষার বা পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হতো। এই দ্রবণ খুব নিম্ন তাপমাত্রা বা লো টেম্পারেচার উৎপাদনের জন্য এবং বরফ প্রস্তুতকরণে ব্যবহৃত হতো। যবক্ষার বা পটাশিয়াম নাইট্রেট। 7 শতাব্দীর শেষের দিকে বরফায়িত তরল বা বরফে আচ্ছাদিত তরল এবং ঠান্ডা জুস ফ্রান্সে জনপ্রিয়তা অর্জন করে। 1800 শতাব্দীতে ইংল্যান্ডে শীতকালে চাকররা বরফ বা আইস সংগ্রহ করত এবং বরফ ঘরে রেখে দিত। এখানে বরফের শীট লবণের মধ্যে রেখে স্টাইফেনেল দ্বারা মুড়িয়ে মাটির নিচে পুঁতে রাখত, যাতে গ্রীষ্মকালে সব সময় অল টাইম জমাট থাকে। 19বিংশ শতাব্দীর প্রথমে ইংল্যান্ডে আইস বক্স ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে রেফ্রিজারেশনের ইতিহাস। বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারের জন্য 18 শতাব্দীর মধ্যভাগে প্রাকৃতিক বরফ চাষ, সংগ্রহ ও বিতরণ হতো। তৈরি করত, স্টোরেজ করত এবং সাপ্লাই দিত 18 শতাব্দীর মধ্যভাগে। যুদ্ধাহতদের চিকিৎসার জন্য বোস্টন এবং দক্ষিণের মধ্যে বরফ ব্যবসা করা হয়। টিন অথবা জিঙ্কের দ্বারা লাইন করা কাঠের বাক্স, যা বিভিন্ন রকম পদার্থ যেমন কর্কশিট, খড়কুটা এবং সমুদ্র শৈবাল ইত্যাদি ব্যবহার করে বরফের ব্লককে ধরে রাখা হতো এবং খাদ্য শীতল করার জন্য ব্যবহার করা হয়। একটি প্যানে গলন্ত পানি সংগ্রহ করা ফেলে দেওয়া হতো, মানে একটা ট্রে থাকতো,
বরফ গলনের পানি পরে ফেলে দেওয়া হতো। Specific Objectives 1.2 state the principle of refrigeration. রেফ্রিজারেশনের পদ্ধতির মূলনীতি। রেফ্রিজারেট শব্দের অর্থ হিমায়িত করা বা তাপ আহরণ করা। মূলত রেফ্রিজারেট শব্দ হতে রেফ্রিজারেশন কথাটি এসেছে। রেফ্রিজারেশনের অর্থ হল হিমায়ন, হিমযোগ আয়ন বা ঠান্ডাকরণ বা শীতলীকরণ। রেফ্রিজারেশন বলতে কোনো বাহ্যিক শক্তি প্রয়োগ দ্বারা বায়ু বা বাতাস বা পানির মাধ্যমে কোনো স্থান, প্রকোষ্ঠ, খাদ্য সামগ্রী প্রভৃতি তাপ উৎপাদনকারী উৎস হতে তাপ শোষণ করে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় আনয়ন করার পদ্ধতিকেই রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি বলে। হিমায়ন পদ্ধতি প্রধানত দুই প্রকার, যথা প্রত্যক্ষ বা ডাইরেক্ট রেফ্রিজারেশন পদ্ধতি, দ্বিতীয়ত পরোক্ষ হিমায়ন পদ্ধতি বা ইনডাইরেক্ট রেফ্রিজারেশন পদ্ধতি বা রেফ্রিজারেশন সিস্টেম। একটা ডাইরেক্ট পদ্ধতি, একটা ইনডাইরেক্ট পদ্ধতি। তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে আবার দুই প্রকার, পরিচলন বা কনভেকশন রেফ্রিজারেশন সিস্টেম, পরিবহন বা কন্ডাকশন রেফ্রিজারেশন সিস্টেম। একটা প্রত্যক্ষ, পরোক্ষ, পরিচলন, পরিবহন। প্রত্যক্ষ বা ডাইরেক্ট হিমায়ন পদ্ধতি হল যে পদ্ধতিতে হিমায়ক বা রেফ্রিজারেন্ট সরাসরি বায়ু বা পানি হতে অথবা পানি বায়ুর মাধ্যমে অন্য বস্তু, পদার্থ বা স্থানের তাপ সংগ্রহ করে তাকে প্রত্যক্ষ হিমায়ন বা ডাইরেক্ট রেফ্রিজারেশন সিস্টেম বলে। এই হলো আমাদের ডাইরেক্ট রেফ্রিজারেশন সিস্টেম। এটা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের চিত্র। প্রধান অংশ থাকে চারটি। এক নম্বর হলো কম্প্রেসর, দুই নম্বর হলো কন্ডেন্সার, তিন নম্বর হলো এক্সপানশন ডিভাইস বা ক্যাপিলারি টিউব, চার নম্বর হলো ইভাপোরেটর। এগুলো হচ্ছে প্রধান চারটি অংশ নিয়ে রেফ্রিজারেশন সিস্টেম গঠিত বা হিমায়ন পদ্ধতি গঠিত। এটাও একটা রেফ্রিজারেশন সিস্টেমের চিত্র। এটা হচ্ছে কম্প্রেসর, এখান থেকে যাবে কন্ডেন্সারে, তারপরে ক্যাপিলারি টিউব, তারপর ইভাপোরেটর। ইভাপোরেটর থেকে যে লাইনটা আসবে একে বলা হয় সাকশন লাইন, সাকশন। আর যেটা বের হয় এটা হচ্ছে ডিসচার্জ বা নির্গত লাইন। পরোক্ষ বা ইনডাইরেক্ট রেফ্রিজারেশন সিস্টেম, যে হিমায়ন বা রেফ্রিজারেশন সিস্টেম পদ্ধতিতে পরোক্ষভাবে বা ইনডাইরেক্টলি বায়ু বা পানি হতে অথবা পানি বায়ুর মাধ্যমে অন্য বস্তু, পদার্থ বা স্থানের বা প্রকোষ্ঠের বা স্পেসের হতে হিমায়ক বা রেফ্রিজারেন্ট পরোক্ষভাবে বা ইনডাইরেক্টলি
অনুঘটকের মাধ্যমে তাপ শোষণ করলে তাকে পরোক্ষ হিমায়ন পদ্ধতি বা ইনডাইরেক্ট রেফ্রিজারেশন সিস্টেম বলে। তৃতীয়ত, পরিচলন বা কনভেকশন রেফ্রিজারেশন সিস্টেম। এই পদ্ধতিতে হিমায়ক বায়বীয় বা তরল পদার্থের মাধ্যমে তাপ শোষণ করে হিমায়ন প্রক্রিয়া সম্পন্ন করে, যেমন রেফ্রিজারেটরে বা ফ্রিজের ক্ষেত্রে ইভাপোরেটরের চেম্বার স্থিত বায়ু হতে তাপ শোষণ প্রক্রিয়া। মানে আমরা যে ফ্রিজ ব্যবহার করি বাসা বাড়িতে, রেফ্রিজারেটর, এটা হচ্ছে পরিচলন পদ্ধতি বা কনভেকশন রেফ্রিজারেশন সিস্টেমের একটা এক্সাম্পল। পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। পরিবহন হিমায়ন পদ্ধতি। এ পদ্ধতিতে সাধারণত কঠিন পদার্থের মাধ্যমে তাপ সঞ্চালিত হয়ে হিমায়ন বা রেফ্রিজারেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। কঠিন পদার্থের মাধ্যমে খেয়াল রাখতে হবে, যেমন থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি। চিত্র আমরা দেখব। এটা হচ্ছে একটা অ্যামোনিয়া অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। অ্যামোনিয়া, এটার প্রধান অংশ থাকে হচ্ছে জেনারেটর, তারপরে সেপারেটর, এরপরে কন্ডেন্সার, ইভাপোরেটর, এটা থাকে হচ্ছে হাইড্রোজেন চেম্বার। আরও বিস্তারিত দেখি। ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, জেনারেটর হিট প্রয়োগ করে, সেপারেটর এর মধ্যে থাকে হচ্ছে অ্যামোনিয়া এবং পানির সলিউশন বা দ্রবণ। অ্যামোনিয়া এবং পানি মিশ্রিত অবস্থায় থাকে জেনারেটরের মাধ্যমে। এখান থেকে আসবে সেপারেটরে, সেপারেটরে যাবে কন্ডেন্সারে, কন্ডেন্সার থেকে সূক্ষ্ম নালী বা চিকন বগের মতো গলার মধ্যে যাবে হচ্ছে ইভাপোরেটরে। আর এখানে থাকে হচ্ছে একটা অ্যাবজর্বার, এটা হচ্ছে হাইড্রোজেন চেম্বার। পরবর্তী আরও বিস্তারিত আলোচিত হবে। এটা হচ্ছে একটা থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতি। কন্ডাকশন পদ্ধতি হচ্ছে এনপিএন বা পিএনপি জাংশন থাকে। পিএনপি জাংশন ডিসি পাওয়ার সাপ্লাই দেওয়া হবে, হিট সিঙ্ক লাগানো থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন এলিমেন্টস, সিরামিক্সের সাবস্টেন্স, এখান থেকে কুলিং হবে পিএনপি বা এনপিএন জাংশনের মাধ্যমে। Specific objectives 1.3 state the principle of air conditioning. এয়ার কন্ডিশনিং বা এসি পদ্ধতির মূল নীতি। এয়ার কন্ডিশনিং কি জিনিস আমরা জানি। এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ বা আরামদায়ককরণ, কমফোর্টেবল বলতে সাধারণত বোঝায় কোনো আবদ্ধ স্থানের বাতাসের বা এয়ার 1 নাম্বার তাপমাত্রা, আরও অনেক হতে পারে বা টেম্পারেচার। 2 নম্বর আর্দ্রতা বা হিউমিডিটি। 3 নম্বর গতিবেগ বা ভেলোসিটি এবং বিশুদ্ধতা বা পিউরিটি, সাউন্ড আসবে, নয়েজ আসবে, ভাইব্রেশন আসবে ইত্যাদি নিয়ন্ত্রণ করে আরামপ্রদ করা হয়, তাকেই এয়ার কন্ডিশনিং বা এসি বলে। প্রধানত 4টে, আরও অনেক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এটি মূলত হিটিং এবং কুলিং পদ্ধতির সমন্বয়ে গঠিত। এয়ার কন্ডিশনিং সিস্টেম আমরা দেখি কি এগুলো হচ্ছে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম, একটা ইনসাইড, একটা আউটসাইড। ইনসাইডে থাকবে কি ইভাপোরেটর, আউটসাইড হচ্ছে কন্ডেন্সার। আউটসাইড দিয়ে হিট বের হবে, ইনসাইড দিয়ে কুলিং রুমে যাবে।
আমরা এটা একটা চিন্তা করি, এটা হচ্ছে একটা কন্ডেন্সিং ইউনিট আউটসাইডে লাগানো থাকে, একটা স্প্লিট এয়ার কন্ডিশনার, এটা হচ্ছে আউটডোর, এটা হচ্ছে ইনডোর। ইনডোর থাকে কুলিং ইউনিট, আউটডোর থাকে হিটিং ইউনিট, কম্প্রেসর, কন্ডেন্সার আউটডোরে, আর ইভাপোরেটর, কুলিং ফ্যান এগুলো থাকে ইনডোরে, রুমের মধ্যে স্পেসে। এটা হচ্ছে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের চিত্র। এয়ার কন্ডিশনার কি কি কাজ করে তা একটু দেখি। 1. বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বা টেম্পারেচার কন্ট্রোল করে। 2. বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি নিয়ন্ত্রণ করে বা হিউমিডিটি কন্ট্রোল করে। 3. কক্ষে বা রুমে বাতাস সঞ্চালন করে বা এয়ার সাপ্লাই দেয়। 4. বাতাস রোগ মুক্ত করে বা বাতাস জীবাণু নাশ করে, বাতাস পিউরিটি করে, বাতাস ফ্রেশ করে। 5. কর্মজীবন আরামদায়ক করে, কমফোর্ট পরিবেশ তৈরি করে এয়ার কন্ডিশনার, তবে তো মানুষ এসিতে থাকবে। 6. বাতাস পরিষ্কার করে, ফিল্ট্রেশন করে, ফিল্টার করে, এয়ারটাকে ফিল্টার করে। এসি থাকলে লাভ আছে। 7. সুস্বাস্থ্যকরণ, হেলদিকরণ, আরামদায়ক করবে, হেলদি করবে, অনেক উপকার হয় এয়ার কন্ডিশনিংয়ে, এয়ার কন্ডিশনার থেকে। বর্তমানে রেফ্রিজারেশন সাইকেলের প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় প্রয়োগ হয় দেখি। 1. রেফ্রিজারেটরে বা ফ্রিজে, রেফ্রিজারেশন সাইকেলে প্রয়োগ হয় ফ্রিজে। 2. ফ্রিজারে, ডিপ ফ্রিজ, নিম্ন তাপমাত্রা সবচেয়ে আনয়ন করা হয়। 3. ওয়াটার কুলার, WC ওয়াটার কুলার, সুপেয় পানি বা ওয়াটার ডিসপেন্সিং ইউনিট, যেখানে আমাদের আরামদায়ক সুপেয় পানি আমরা পান করি। 4. মিল্ক কুলার, MC মিল্ক কুলার। 5. বেভারেজ কুলার। 6. সোডা ফাউন্টেন রেলে। 7. আইসক্রিম ক্যাবিনেটে। এটা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল ইউজ হয় কোথায় সেটা আমরা তালিকা দেখছি। ডিসপ্লে কেস, ডিসপ্লে কেস হচ্ছে কি, আমরা ডিসপ্লে সাজানো থাকে দোকানে, এখান থেকে আমরা দেখেই বুঝতে পারি যে এখানে এই প্রোডাক্ট পাওয়া যায়। ডিসপ্লে কেস, এ সম্পর্কে আরো বিস্তারিত আমাদের নেক্সট অধ্যায়ে আমরা শিখব। ওয়াকিং কুলার, যেখানে হেঁটে হেঁটে কাজ করা যায়, ওয়াকিং কুলার। ও রিচ ইন কুলার, যেটা হাতের নাগালের মধ্যে যেটা থাকে, রিচ ইন কুলার। একটু বড় আকারের ওয়াকিং কুলার, একটু ছোট আকারের রিচ ইন কুলার। 11. আইস মেকার, IM, আইস তৈরি হয়। 12. কোন আইস মেশিন, কোন আইসক্রিম তৈরি করে মেশিনে। ক্যান্ডি আইস ফ্যাক্টরি, মিষ্টি বরফ তৈরি করার আইসক্রিম ফ্যাক্টরি। আইস প্লান্ট বা বরফ কলে, IP, যেখানে পাটা বরফ তৈরি হয় মাছ সংরক্ষণ করার জন্য, মানুষ সংরক্ষণ করার জন্য আইস প্লান্টে। 16. কোল্ড স্টোরেজ বা হিমাগারে, হিমাগার আলু সংরক্ষণ করার জন্য, সবজি সংরক্ষণ করার জন্য, বিভিন্ন খাবার সংরক্ষণ করার জন্য। 17. ফিশ প্রিজারভার, অনেক জায়গায় রেফ্রিজারেশন পদ্ধতি ব্যবহৃত হয়, তার মধ্যে কিছু তালিকা আমরা দেখছি। এখানে কাজ করার জন্য আমাদের এদের প্রয়োজন। 18. প্রসেসিং প্লান্ট, ফুড প্রসেসিং প্লান্ট হতে পারে, অনেক প্রসেসিং হতে পারে, ফুড হতে পারে, মিল্ক হতে পারে। ডেইরি ফার্মে খুব ইম্পর্টেন্ট, এখানে পাস্তুরাইজেশন করতে হয় ডেইরি ফার্মে। 20. ট্রাক বা ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন সিস্টেমে বা হিমায়ন পদ্ধতিতে ট্রান্সপোর্ট। 21. রুম এয়ার কুলারে, যেটা আমরা আগেই দেখলাম, রুম এসিতে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, CSC, সেন্ট্রাল বা কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনিং প্লান্টে।
বড় বড় মার্কেটে এটা বেশি, হোটেলে বেশি ব্যবহৃত হয়। 23 ডিহিউমিডিফায়ারে। অনেক আছে। ইনকিউবেটর, যেখানে ডিম থেকে মুরগির বাচ্চা ফোটানো হয়, ইনকিউবেটর ইত্যাদি। আর অনেক আছে, আপাতত এই কয়টাই একটু খেয়াল রাখতে হবে। এরপরে বাংলাদেশে হিউম্যান প্রযুক্তির দক্ষ জনশক্তির বিভিন্ন কর্মক্ষেত্র, কোথায় কোথায় কাজ হবে, স্কিল, যারা এ সম্পর্কে জ্ঞাত তাদের কাজের কর্মক্ষেত্রগুলো একটু আমরা দেখে নিই। 1 নম্বর হিমাগার বা কোল্ড স্টোরেজ, যেহেতু ওখানে রেফ্রিজারেশন সিস্টেমের প্রয়োগ আছে, তাহলে এখানে কোল্ড স্টোরেজে এদের ডিমান্ড আছে। 2 আইস ফ্যাক্টরি বা আইএফ, যেখানে আইস তৈরি করা হয়, আইস ফ্যাক্টরি। আইসক্রিম ফ্যাক্টরি, মিষ্টি বরফ তৈরি করা হয়। ফিশ প্রিজার্ভার ও প্রসেসিং প্লান্ট, যেখানে ফিশ সংরক্ষণ করা হয়, ফিশ রাখা হয় ফিশ প্রিজার্ভার ও প্রসেসিং প্লান্টে। আর 5 হচ্ছে ডেইরি ফার্মে। আর 6 হচ্ছে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ করতে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এজন্য এখন সমরস্ত কারখানাও নিচ্ছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারদের। আর সিগারেট, কেমিক্যাল, রাবার, সাবান, পাউডার এবং প্রসাধনী কারখানায় নেই কোথায় প্রয়োগ, এসব জায়গায় রেফ্রিজারেশন ডিপ্লোমা বা রেফ্রিজারেশন এক্সপার্টের প্রয়োজন। পাট ও সুতাকল, অফিস আদালতে, বিভিন্ন অফিসে এবং বিভিন্ন কোর্ট, হাইকোর্ট, আদালতে এখানেও এয়ার কন্ডিশনিং এর প্রয়োগ আছে। ইলেকট্রনিক্স মালামাল ও সুবিধি যন্ত্রপাতি সংরক্ষণ করতে, ইলেকট্রনিক্সের অনেক মূল্যবান দামি জিনিস সংরক্ষণ করার জন্য রেফ্রিজারেশনের দরকার আছে। 10 শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম বা এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রিত অডিটোরিয়াম, সিনেমা হল, বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন, হাসপাতাল, ব্যাংক, বিমা, রেডিও অ্যান্ড টিভি সেন্টার, সংসদ ভবন ইত্যাদি। তাহলে আমরা দেখলাম কোথায় কোথায় জব হবে, জবের ক্ষেত্রগুলো, এখানে যেখানে ব্যবহৃত হয় সেখানে কাজ করতে হবে, ইঞ্জিনিয়ার হিসাবে, টেকনিশিয়ান হিসাবে, মেকানিক্স হিসাবে। বাড়ির কাজ বা হোমওয়ার্ক, প্রথম অধ্যায় 1 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর ইতিহাস সংক্ষেপে উল্লেখ করো। 2 রেফ্রিজারেশন পদ্ধতির মূলনীতি লিখো। এয়ার কন্ডিশনিং পদ্ধতির মূলনীতি লিখো। এনি কোশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে এই পাঠ সম্পর্কে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করো এই অ্যাড্রেসে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।